So, lesson 4 from Unit 12. The name of the lesson is Threats to Tigers of Mangrove Forest. Threat অর্থ জানি আমরা হুমকি, বাংলায় যেটাকে আমরা হুমকি বলি। Tigers of Mangrove Forest. Mangrove Forest বা ম্যানগ্রোভ বনের বাঘের যে হুমকি, বাঘের প্রতি যে হুমকি সেটা নিয়ে এই টপিক। It's a report actually. রিপোর্টটা পাবলিশ হচ্ছে কোথায় একটু দেখি তো। The report was published in the online version of the Guardian newspaper. So Guardian newspaper এটা ইউকে থেকে বের হয়, যুক্তরাজ্য থেকে। তো ওখানকার একটা অনলাইন ভার্সনে এটা নিয়ে লেখা হয়েছে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্টের যে রয়্যাল বেঙ্গল টাইগার্স তাদের ফেইথ, তার যে অ্যালার্মিং ফেইথ যেটা আছে সেটা নিয়ে লেখা হয়েছে। তোমাদের কাছে হলো ওয়ার্ডগুলো লিখে ফেলা যেগুলো জানো না সেগুলো। স্টার্ট হচ্ছে কিভাবে দেখো তো, বাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট শেয়ার্ড বাই বাংলাদেশ ইন ইন্ডিয়া। একটা বিশাল ম্যানগ্রোভ বন, বাস্ট হতে জানি আমরা বিশাল, এটা লিখে দিচ্ছি না, আগে একদিন লিখেছিলাম, যেটা ভাগাভাগি করছে কে বাংলাদেশ এবং ভারত। দ্যাট ইজ হোম টু পসিবলি 500 বেঙ্গল টাইগার্স। বলা হচ্ছে কি যেটা যেটা হোম বা আবাসস্থল, কার আবাসস্থল? সম্ভবত 500 বেঙ্গল টাইগার বা বাংলার বাঘের বলতে পারি, ইজ বিং র্যাপিডলি ডেস্ট্রয়েড। এটা খুব দ্রুততার সাথেই ধ্বংস হচ্ছে। বাই কিভাবে ধ্বংস হচ্ছে? বাই এরোশন। এরোশন হচ্ছে যে আমরা নদী ক্ষয় বা ভাঙ্গন, হ্যাঁ ভাঙ্গন বলতে পারি অথবা ক্ষয় বলতে পারি। এখন তোমাদের যেটা আছে সেটা লিখবা। তোমার মনে হয় যে ক্ষয় লিখলে বেটার, তুমি মনে রাখতে পারবে, তুমি ক্ষয় লিখো। আর তুমি যদি মনে করো যে না ক্ষয় লিখলে আমার মনে থাকবে না, তুমি ক্ষয় লিখবা না, তুমি লিখবা ভাঙ্গন। দেখো তো, রাইট। সো এটা কিভাবে ধ্বংস হচ্ছে? একটা হলো ভাঙ্গনের ফলে, হ্যাঁ ভাঙতেছে খালি। রাইজিং সি লেভেলস, আর সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা সেটা বৃদ্ধি পাচ্ছে সেটার ফলে। এন্ড স্টর্ম সার্জেস বলা হচ্ছে, সার্জ তো জানি আমরা, স্টর্ম সার্জ এটা একসাথে লিখবো ফ্রেজাল ওয়ার্ড, যেটার বাংলা বলবো আমরা জলোচ্ছ্বাস। কি বলবো? জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস মানে ঝড়ের ফলে যেটা পানিটা কি হয় একদম ফুলে ফেপে ওঠে, এটাকে আসলে স্টর্ম সার্জ বলে। অ্যাকর্ডিং টু এ মেজর স্টাডি, কিসের অনুসারে এটা, কি মতে এটা হয়েছে? এটা একটা খুব বড় একটা গবেষণা করেছিল। স্টাডি মানে এখানে গবেষণা, কারা করেছে? বাই রিসার্চার্স, গবেষকরা। এটা জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডন, যেটাকে সংক্ষেপে জেএসএল বলে, যেটা হলো লন্ডনের জুলজিক্যাল সোসাইটি, অথবা আমরা বলতে পারি প্রাণী বিজ্ঞান সমাজ, বাট এর সবচেয়ে বেস্ট হয় জুলজিক্যাল সোসাইটিকে জুলজিক্যাল সোসাইটি বললে, এন্ড আদার্স। তাহলে এই বলা যায় এই যে জেএসএল এবং অন্যান্য সংগঠনে যারা গবেষক রয়েছে তারা একটা গবেষণা করেছে, বড় একটা গবেষণা। এই গবেষণাতে উঠে আসছে যে এই ম্যানগ্রোভ ফরেস্টটা, আমাদের যে সুন্দরবন, এটা কি হচ্ছে? দ্রুততার সাথে ধ্বংস হচ্ছে। কিসের ফলে? ভাঙ্গনের ফলে, সমুদ্রপৃষ্ঠ উচ্চতার বৃদ্ধির ফলে, তারপর জলোচ্ছ্বাসের ফলে। The Sundarbans forest took the brunt of super cyclone Cedar in 2007. দেখো ব্রান্ট এক ওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি এখানে, এটা আসলে তোমরা ফ্রেজ আকারে লিখবা। হ্যাঁ, টেক দ্য ব্রান্ট, এটা লিখবা কিভাবে সেটা আমি ইংলিশে একটু দেখাই দিচ্ছি। টেক দ্য ব্রান্ট, ব্রান্ট এটা আলাদা না লিখে কলুকেটিভলি লিখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেটাকে আমরা বাংলায় বলবো দখল সওয়া। মানে কোনো কিছুর ইম্প্যাক্ট বা যে আমরা বলতে পারি ইংলিশে আরেকটা লিখতে পারি, তাহলে আরো সুবিধা হইতে পারে। হ্যাঁ, টু ফেস দ্য ইম্প্যাক্ট অফ সামথিং, এটা বলা যেতে পারে। হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি দখল সওয়া। মানে কিসের দখল সইল? সে তার ব্রাঞ্চ নিল, সেটা হলো সুপার সাইক্লোন, সুপার যে ঘূর্ণিঝড় হয়েছিল সুপার সাইক্লোন সিডর 2007 সালে, এটার দখল সয়েছিল এই সুন্দরবন। বাট নিউ স্যাটেলাইট স্টাডি শো দ্যাট, নতুন স্যাটেলাইট যে গবেষণা, এটাতে দেখাচ্ছে যে 71% অফ দ্য ফরেস্টেড কোস্টলাইন, বলা হচ্ছে কি
71% যে বনের যে উপকূল রেখা রয়েছে, কোস্টলাইনে আমরা বাংলা লিখবো উপকূল রেখা। উপকূল রেখা লিখে ফেলতে পারি চাইলে, কোস্টলাইন, উপকূল রেখা, একসাথে লেখা যায় এই ওয়ার্ডটা, কোস্টলাইন, উপকূল রেখা। তো বলা হচ্ছে কি এই বনের, সুন্দরবনের বলা হচ্ছে কি 71% উপকূল রেখা ইজ রিট্রিটিং। রিট্রিট অর্থ জানি আমরা পেছনে সরে যাওয়া, পিছু সরে যাওয়া, হ্যাঁ, পশ্চাদ্ধাবন করা, পিছে সরে যাওয়া। আমি তোমাদেরকে ওয়ার্ডটা কিভাবে লিখতে হবে সেটা একটু দেখাই দিই, তোমরা লিখে ফেলবো সবাই। রিট্রিট, রিট্রিট, এই যে রিট্রিট ওয়ার্ডটা এইভাবে লিখতে হবে, যার অর্থ হলো আমরা বাংলা বলবো পিছুয়ে হটে যাওয়া অথবা পিছে সরে যাওয়া। এটা আরেকটা ইংরেজি আছে, সেটা লিখে রাখবো সবাই, রিট্রিট। এটার ইংরেজিতে আমি লিখি রিসিট বলা হয় এটাকে, পিছনের দিকে চলে যাওয়া, সরে যাওয়া এই অর্থে। তো বলা হচ্ছে কি এই সুন্দরবনের কোস্ট লাইন যেটা যেটা বলা হচ্ছে উপকূল রেখা, হ্যাঁ, 71% উপকূল রেখা এটা সরে যাচ্ছে বাই as much as 200 meters a year, যেটা সর্বোচ্চ প্রতি বছরে 200 মিটার করে সরে যাচ্ছে। মানে এটার অর্থটা হলো এক কথায় পানির নিচে বিলীন হয়ে যাচ্ছে। যেটা উপকূল রেখাটা যখন সরে যাওয়া মানে বুঝে তা আসলে এটা পানির যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং বনের অংশটা আস্তে আস্তে পানিতে চলে যাচ্ছে। If erosion continues at this pace, যদি এই যে ভাঙ্গনটা যদি চলতে থাকে, কন্টিনিউ তো যেন আমরা চলতে থাকা, at this pace, pace অর্থ যেন আমরা গতি, pace অর্থ কি বলবো, গতি, যেমন পেস বোলার মানে কি গতি দিয়ে যে বল করে, সো পেসের আমরা বাংলা বলবো কি, গতি। পেস মানে হলো গতি। সো এই গতিতে যদি চলতে থাকে, এই যে ভাঙ্গনটা যদি এই গতিতে চলতে থাকে, অলরেডি থ্রেটেন টাইগার পপুলেশনস বলা হচ্ছে অলরেডি ইতিমধ্যে একদম হুমকিপ্রাপ্ত যে বাঘের যে জনসংখ্যাটা, হ্যাঁ, পপুলেশনটা বা জনসংখ্যাটা যে লিভিং ইন দ্য ফরেস্ট, যেগুলা এই ফরেস্টে বা এই বনে রয়েছে, উইল বি পুট ফার্দার, আরো বেশি কিসে ফেলা হবে, অ্যাট রিস্ক, আরো বেশি ঝুঁকিতে ফেলানো হবে। যদি বলা হচ্ছে, লেখক বলতেছে যদি এই এরোশনটা, এই ভাঙ্গনটা যদি এই গতিতে চলতেই থাকে, তাহলে যারা টাইগার পপুলেশন যেগুলো রয়েছে, যেগুলা যে বাঘের যে জনসংখ্যা রয়েছে, যেগুলো অলরেডি হুমকি প্রাপ্ত, হ্যাঁ, যারা বিপদগ্রস্ত, যেগুলো এই বনে রয়েছে, এগুলাকে আরো বেশি ঝুঁকিতে ফেলে দেওয়া হবে। খুব চমৎকার একটা বাঘের ছবি দেখতে পাচ্ছি আমরা। Natalie Petrarelli, one of the report's authors, ওই রিপোর্টে যে রিপোর্টে এটি লিখেছে এটার অন্যতম একজন লেখক, অথর অর্থ জানি আমরা লেখক, স্যাট, উনি কি বলেছে দেখি তো, কোস্টলাইন রিট্রিট ইজ এভিডেন্ট এভরিহোয়ার, যে উপকূল রেখা যে সরে যাচ্ছে এটা এভিডেন্ট। এভিডেন্ট হচ্ছে যেন আমরা একদম যেটা প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ যেটা দেখা যায়, হ্যাঁ, প্রত্যক্ষ আমরা বলবো দেখা যায়, এমন এভাবে লিখি, একদম চোখেই পড়তেছে, হ্যাঁ, এভিডেন্ট। বলা হচ্ছে কি কোস্টাল রিট্রিট বা সমুদ্র যে উপকূল রেখার যে যে সরে যাওয়াটা, এটা কেমন, এটা দেখা যাচ্ছে, এটা এভিডেন্ট, এটা কি একদম চোখেই পড়তেছে। এমন না যে এটা হঠাৎ করে চোখে পড়তেছে, এমন না, এটা একদম সবার চোখে পড়তেছে, হ্যাঁ। যাই হোক, সহজে দৃষ্টিগোচর হয় এমন এভাবে লিখতে পারো। কন্টিনিউইং রেট অফ রিট্রিট, বলা হচ্ছে এই রিট্রিটটা, এই যে পেছনে সরে যাওয়াটা, এটা যদি চলতেই থাকে, এই রেটটা, এই হারটা, এই চলমান হারটা যদি পেছনে সরতেই থাকে, উড সি, তাহলে কি দেখবে, দিস পার্টস অফ দ্য ম্যানগ্রোভ ডিসঅ্যাপিয়ার উইদিন 50 ইয়ার্স। বলা হচ্ছে কি ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ বনের এই অংশটা 50 বছরের মধ্যে কি হয়ে যাবে, হারিয়ে যাবে। এই ধরনের যদি রেট চলতেই থাকে, এভাবে যদি নদী ভাঙ্গন, সরি, এই যে এই সাগরের পানির ঢেউতে যদি এটা ভাঙতেই থাকে, এটা যদি চলতেই থাকে, রেটটা, উপকূল রেখা যদি সত্যিই থাকে, তাহলে ইনফ্যাক্ট আগামী না বলে বলি 50 বছরের মধ্যে এটা কি হয়ে যাবে, হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে বলতে পারি।
অন দ্য ইন্ডিয়ান সাইড অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের ভারতীয় যে অংশটা রয়েছে ওই পাশে দা আইল্যান্ড, এই দ্বীপটা যে সুন্দরবন দ্বীপ এই অর্থে বলা হচ্ছে, এটা আইল্যান্ড অর্থে জানি আমরা দ্বীপ, হুইচ এক্সটেন্ডস মোস্ট ইনটু দ্য বে অফ বেঙ্গল, যেটা বেশিরভাগই কোন দিকে, বঙ্গোপসাগরের দিকে। সুন্দরবন ইন্ডিয়ানের যে অংশ বা ইন্ডিয়ান বা ভারতীয় দিকে যেটা আছে সেটা বেশিরভাগই কোথায়, হ্যাঁ বেশিরভাগই হলো বঙ্গোপসাগরের দিকে। হ্যাজ রিসিডেড, এই যে রিসিড দেখতে পাচ্ছ তোমরা, একটু আগে লিখেছিলাম মনে আছে, রিসিড মানে কি, রিট্রিট। রিট্রিট মানে কি বলেছি আমরা, পেছনে সরে যাওয়া, লিখে রাখবো, আবার দরকার হলে পেছনে সরে যাওয়া, সেম অর্থ রিট্রিটের, পেছনে সরে যাওয়া। সো বলা হচ্ছে কি যে এই যে রিসিড করতেছে, যে যেটা যেটা পেছনে সরে যাচ্ছে, ওই যে ইন্ডিয়ানের বা ভারতীয় অংশে যেটা আছে সেটা বাই অ্যান অ্যাভারেজ অফ 150 মিটার জায়গা, যেটা বলা হচ্ছে কি প্রতি বছর 150 মিটার করে গড়ে এটা কি হচ্ছে, সরে যাচ্ছে, উপকূল রেখাটা সরে যাচ্ছে, তার মানে এটা সাগর বুকে বনটা আস্তে আস্তে বিলীন হচ্ছে। উইথ এ ম্যাক্সিমাম অফ জাস্ট ওভার 200 মিটার, সর্বোচ্চ এই সরে যাওয়াটা কতটুকু, 200 মিটার। দিস উড সি, এটা কি দেখবে, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য আইল্যান্ড ইন অ্যাবাউট 20 ইয়ার্স, বলা হচ্ছে কি এটা যদি চলতে থাকে এটা দেখা যাবে কি 20 বছরের প্রায় 20 বছরের মধ্যে এই আইল্যান্ডটা, এই দ্বীপটা কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, সমুদ্র তলে বিলীন হয়ে যাবে। The Sundarbans is known for vanishing islands. সুন্দরবন এমনিতেও বিখ্যাত, বলা হচ্ছে কি known for মানে আমরা চেনা, সবাই চিনে, যেটা সবাই যেটাকে জানে, সুন্দরবনকে জানে, সবাই জানে কি হিসেবে জানে, for vanishing islands. ভ্যানিশ অর্থ জানি আমরা, ভ্যানিশ, ভ্যানিশ মানে অদৃশ্য হয়ে যাওয়া বলি আমরা বাংলায়, অদৃশ্য, হ্যাঁ হয়ে যাওয়া, তার মানে এটা উদ্দেশ্য করে দেয়, রাইট, উদ্দেশ্য করে দেয়। সুন্দরবন বলা হচ্ছে কি এটা এটা সবাই চিনে কি হিসেবে ভ্যানিশিং আইল্যান্ড, বা দ্বীপগুলা কি কি করে দেয়, ভ্যানিশ করে দেয় বা অদৃশ্য করে দেয়, হ্যাঁ বিলীন করে দেয়। কেন, কিভাবে, এটা কেন বিখ্যাত, আমরা জানি সুন্দরবন শুধু একটা জায়গায় আছে না, এটা অনেকগুলো থুকায় থুকায় দ্বীপের মতো করে অনেক জায়গা জুড়ে এই সুন্দরবনটা। তো এখানে যে অনেকগুলা ছোট ছোট যে আইল্যান্ডের মতো আছে, দ্বীপের মতো আছে, এগুলো আমার পানির নিচে চলে যায় অনেকগুলা। সো এটার জন্য এটা আসলে লেখক বলতেছে যে সুন্দরবন ইজ নোন ফর ভ্যানিশিং islands. But the scientist, যারা বিজ্ঞানী, said the current retreat of mangrove forest on the southern coastline is not normal. এটা কিন্তু তো সবাই জানে সুন্দরবনে দ্বীপগুলা পানির নিচে হারায় যায়, কিন্তু ওই যে যারা সায়েন্টিস্ট বা যারা এখানে বিজ্ঞানী, তারা বলছে কারেন্ট রিট্রিট, বর্তমানে, কারেন্ট মানে এখানে প্রেজেন্ট, কারেন্ট মানে কি প্রেজেন্ট, প্রেজেন্ট বা বর্তমানে যেভাবে সরে যাচ্ছে ম্যাঙ্গ্রোভ ফরেস্টটা অন দ্য সাউদার্ন কোস্টলাইন, যেটা দক্ষিণ উপকূল রেখায়, ইজ নট নর্মাল, এটা কি নয়, এটা নর্মাল বা সাধারণ না। এমনি তো সাধারণ যেটা হলো যে কি, এটা এই সুন্দরবনে ওই যে আইল্যান্ডস গুলো পানির নিচে চলে যায়, আবার ভাটি হলে পানির থেকে আবার উঠে যায় বা দেখা যায়, কিন্তু বর্তমান যেভাবে রিট্রিটটা হচ্ছে পানির নিচে বা উপকূল রেখাটা সরে যাচ্ছে, এটা কি না, এটা কি না, এটা নর্মাল না। দা কজেস ফর ইনক্রিজিং কোস্টাল রিট্রিট, বা কজেস গুলো এখানে বলতেছে একে একে, কজেস অর্থ জানি কারণ, যে এই যে ক্রমবর্ধমান উপকূল রেখা যে সরে যাচ্ছে, এগুলার কারণগুলা কি কি দেখি তো। আদার দেন ডিরেক্ট অ্যান্থ্রোপোজেনিক ওয়ান্স, ডিরেক্ট অ্যান্থ্রোপোজেনিক ওয়ার্ডটা লিখতে হবে, অ্যান্থ্রোপোজেনিক অর্থ বলবো আমরা, আমরা বলবো মানব সম্পর্কিত বা মানুষ সম্পর্কিত, মানব সম্পর্কিত। মনে রাখবা যখন অ্যান্থ্রোপোজেনি বলবে মনে রাখতে হবে এটা মানুষ সম্পর্কে বলে বা মানব সম্পর্কিত বলেছি। এটা আরেকটা কঠিন মনে হতে পারে তোমাদের, সেটাও লিখে দিই, হ্যাঁ, নৃ সম্পর্কিত বলা যেতে পারে, নৃ সম্পর্কিত, নৃ মানে এখানে সেম, সম্পর্কিত, বা মানুষ সম্পর্কিত, নৃ সম্পর্কিত। সো এটা রিট্রিট হওয়ার কারণগুলো কি কাকে বলতেছে খেয়াল করো। রিট্রিট হওয়ার বা এই যে সমুদ্র পৃষ্ঠের ওখানে যে কোস্ট লাইনটা বা উপকূল রেখাটা সরে যাচ্ছে, কারণটা কি আদার দেন ডিরেক্ট ইন্টারভেনশন কজ, বলে কি মানুষের সরাসরি কারণ ব্যতীত, মানুষের একটা একটা কারণ তো মানুষ আছেই,
একটা কারণ হলো এই সমুদ্রপৃষ্ঠের এগুলা সরে যাওয়ার একটা কারণ হলো মানুষ, এটা তো আছেই। আদার দেন ডিরেক্ট এন্ট্রোপোজেনিক বলস বলেছি মানুষের কারণ ব্যতীত ছাড়াও কি কি আছে দেখি তো। ইনক্লুড ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ স্টর্ম সার্জেস, বলা হচ্ছে কি ক্রমবর্ধমান জলোচ্ছ্বাসের বৃদ্ধি, জলোচ্ছ্বাসটা অনেক বেশি হচ্ছে, এন্ড আদার এক্সট্রিম ন্যাচারাল ইভেন্টস, অন্যান্য চরম প্রাকৃতিক ঘটনা। প্রাকৃতিক ঘটনাগুলো কি কি হতে পারে? সাইক্লোন হতে পারে, চরম প্রাকৃতিক ঘটনা, যার ফলে গিয়ে এটা ভাঙতেছে এবং সাগরের বুকে এটা বিলীন হয়ে যাচ্ছে। তারপর কি বলা হচ্ছে? রাইজেস ইন সি লেভেল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এটা একটা কারণ। সুন্দরবনের কোস্টলাইনটা ডিস্ট্রিক্ট হওয়ার একটা কারণ, হ্যাঁ, বা উপকূল রেখাটা সরে যাওয়ার আরেকটা কারণ হলো কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এন্ড ইনক্রিজ স্যালাইনিটি, এবং আরেকটা কারণ হলো কি স্যালাইনিটি বা লবণাক্ততা বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, বলা আমরা বলতে পারি ক্রমবর্ধমান স্যালাইনিটি। স্যালাইনিটি তো আমরা কি বলবো? লবণাক্ততা। লিখে ফেলবো সবাই, লবণাক্ততা। লবণাক্ততা, এই তো লবণাক্ততা, এটার বৃদ্ধির ফলে হচ্ছে কি হচ্ছে? হুইচ ইনক্রিজেস, এই লবণাক্ততার ফলে কি হচ্ছে? ইনক্রিজেস দ্য ভালনারেবিলিটি অফ ম্যানগ্রোভস। এই ম্যানগ্রোভ বনের ভালনারেবিলিটি বা এটা সহজেই আক্রমণের শিকার হচ্ছে, সহজে এটা কি হচ্ছে? আক্রমণের শিকার হচ্ছে, সহজে আক্রমণের, আমি সহজে লিখতেছি, সহজে আক্রমণের শিকার হওয়া, এটা লিখে দিলাম। সহজে বানানটা জ দিয়ে হবে, এই তো, সহজে আক্রমণের শিকার হওয়া। তো স্যালাইনিটি বৃদ্ধির ফলে কি হচ্ছে, বা লবণাক্ততা বৃদ্ধির ফলে কি হচ্ছে? এই ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ বনটা সহজে আক্রমণের শিকার হচ্ছে। সেট পেট্রোটেলি, এটা পেট্রোটেলি বলেছে। তাহলে আমরা কি কি কারণ দেখতে পাচ্ছি দেখি তো, এটা ফ্লো চার্ট আসতে পারে। হ্যাঁ, কি কি কারণে সুন্দরবনের কোস্টলাইনটা রিট্রিট হচ্ছে বা উপকূল রেখাটা সরে যাচ্ছে? একটা হলো কি মানব সৃষ্ট কারণ, অ্যান্থ্রোপোজেনিক কজ। আর এটা হলো কি ফ্রিকোয়েন্সি অফ স্টর্ম সার্জেস বা জলোচ্ছ্বাসের এটা ফ্রিকোয়েন্সি, বা এটা বারবার করে হচ্ছে জলোচ্ছ্বাসটা, এবং অন্যান্য চরম প্রাকৃতিক ঘটনা, এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এটা একটা কারণ। এবং আরেকটা কারণ হলো লবণাক্ততা বৃদ্ধি, যার ফলে এই ম্যানগ্রোভ ফরেস্টটা সহজে আক্রমণের শিকার হচ্ছে। আওয়ার রেজাল্টস ইন্ডিকেট, বলা হচ্ছে আমাদের রেজাল্টটা, আমাদের যে ফলটা, এটা কি নির্দেশ করে? ইন্ডিকেট মানে আমরা জানি নির্দেশ করে র্যাপিডলি রিট্রিটিং কোস্টলাইন। বলা হচ্ছে কি এই আমাদের রেজাল্টটা, আমাদের ফলটা নির্দেশ করে যে দ্রুততার সাথেই এই উপকূল রেখাটা সরে যাচ্ছে, দ্রুততার সাথে উপকূল রেখাটা সরে যাচ্ছে। দ্যাট ক্যান নট বি অ্যাকাউন্টেড ফর, যেটা ব্যাখ্যা করা যাবে না। অ্যাকাউন্ট ফর, এটা লিখে ফেলবো সবাই, ব্যাখ্যা করা বা এক্সপ্লেইন করা। হ্যাঁ, তোমরা যে এক্সপ্লেইন বলো, এটা আরেকটা ইংরেজি হলো ব্যাখ্যা করা। আমরা কি বলবো এখানে? ব্যাখ্যা করা। হ্যাঁ, এটা কি করা যাবে না? ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা করা যেতে পারে না বাই দ্য রেগুলার ডাইনামিক্স অফ দ্য সুন্দরবন। সুন্দরবনের নিয়মিত যে ব্যাপার স্যাপার, ডাইনামিক্স এখানে আমরা বলবো আসলে এই যে ডাইনামিক্স হলো, আমরা বলবো যে নিয়মিত ব্যাপার স্যাপার গুলো, এটা থেকে ডাইনামিক্স। এটা ডাইনামিক ওয়ার্ডটা কিন্তু গতিবিদ্যা অর্থে ইউজ করা হয়, বাট এখানে প্রসেস অফ সিস্টেম, এটা প্রক্রিয়া। হ্যাঁ, যে প্রক্রিয়ায় চলে, যেভাবে চলে, সেই অর্থে এটা ইউজ করা হয়েছে। দেখো ডাইনামিকের অনেকগুলো অর্থ হয়। ডায়নামিকের একটা হলো প্রাণবন্ত, ডায়নামিকের একটা অর্থ হলো গতিময়, ডায়নামিকের একটা অর্থ হলো কর্মশক্তিপূর্ণ। বাট এখানে বলতে হবে, এই ডায়নামিকের অর্থটা বলতে হবে, আমরা বলবো যে প্রক্রিয়ায় কোন একটা জিনিস ঘটে। হ্যাঁ, বলা হচ্ছে কি সুন্দরবনে যে নিয়মিত যে ব্যাপার স্যাপার, আমি বাংলায় বললাম কি দেখো তো, সুন্দরবনে হ্যাঁ যে নিয়মিত ব্যাপার স্যাপার, সেটা দিয়ে এই রিট্রিটটা, এই যে সরে যাচ্ছে সুন্দরবন, এটাকে ব্যাখ্যা করা যাবে না। এটা কি করা যাবে না? ব্যাখ্যা করা যাবে না। ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন আমরা বলবো ভাঙ্গন বা এরোশন। এই যে এরোশনের আরেকটা সিনোনিমাস ইউজ করা হয়েছে কি এখানে? ডিগ্রেডেশন। এটা আমরা বাংলা বলবো অবক্ষয়, অবক্ষয় বলা যায়। হ্যাঁ, অথবা ক্ষয় বলা যায়। হ্যাঁ, তুমি আরেকটা ইংরেজি আমি বলেছিলাম একদম প্রথম দিকে, আশা করি মনে আছে, সেটা হলো এরোশন। এরোশন অর্থে এটা ইউজ করা হয়েছে এই ওয়ার্ডটা। এই যে ভাঙ্গন যেটা হচ্ছে, এটা খুব দ্রুততার সাথে হচ্ছে। দেখো তো, হ্যাপেনিং ফাস্ট, এটা ঘটতেছে কি দ্রুততার সাথে। ফাস্ট হচ্ছে যেমন দ্রুত, এই
সুন্দরবনের যে ভাঙ্গনটা খুব দ্রুততার সাথে হচ্ছে। ওয়েকেনিং, উইক অর্থ যেন আমরা দুর্বল, ওয়েকেন অর্থ কি বলবো আমরা, দুর্বল করে ফেলা। উইকেন অর্থ কি, কি বলবো, দুর্বল করা। আমরা উইকেন অর্থ বলবো কি, দুর্বল করা। লিখে ফেলবো সবাই, উইকেন, ওয়েকেন, WEAKEN, ওয়েকেন, ওয়েকেন মানে দুর্বল করা। কাকে দুর্বল করে ফেলতেছে, দিস ন্যাচারাল শিট, এই প্রাকৃতিক শিল্ড। শিল্ড তো জানি আমরা বর্ম বা যেটা প্রোটেকশন যেটা বলি আমরা, হ্যাঁ, শিল্ডের বাংলা কি বলবো আমরা, একটা বাংলা হলো বর্ম। হ্যাঁ, বর্ম মানে বুঝো, সুরক্ষা, যেটা সুরক্ষা দেয়, যেটা সুরক্ষা, সুরক্ষা দেয়, আমি এবার বলতে পারি। অথবা তোমরা যদি ইংলিশে লিখতে চাও তাহলে আমরা বলবো প্রোটেকশন, কি বলবো, প্রোটেকশন বলবো। সো এই যে সুন্দরবনের যে যে ভাঙ্গনটা এত বেশি ঘটতেছে, এর ফলে কি হইতেছে, এই যে প্রাকৃতিক যে সুরক্ষাকারী বা প্রোটেকশন যেটা আমাদের বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য যে প্রাকৃতিক যে বর্ম, শিল্ড যেটা, সেটাকে কি করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে। As human development tribe, tribe তো আমরা লিখবো সবাই THRIV, আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, একটু ওয়েট। আমরা ট্রাইবের অর্থটা একটু লিখে দিচ্ছি সবাইকে। ট্রাইব আমরা বলবো উন্নতি করাও লিখতে পারি, সমৃদ্ধি করা, সমৃদ্ধি, সমৃদ্ধি ঘটা, সমৃদ্ধি হওয়া, উন্নতি ঘটা। বলছে মানুষের যে উন্নতি, এটা যতই সমৃদ্ধ হচ্ছে, দেখো তো, as human development thrives, মানুষের উন্নতি যতই সমৃদ্ধ হচ্ছে, যতই কি হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, সমৃদ্ধি লাভ করতেছে, and global temperature continues to rise, পৃথিবীর যে বৈশ্বিক যে উষ্ণতা বা যে তাপমাত্রাটা, এখানে গ্লোবাল টেম্পারেচার মানে বৈশ্বিক তাপমাত্রা, এটা কি হচ্ছে, বৃদ্ধি পেতে আছে, বৃদ্ধি পাচ্ছে। ন্যাচারাল প্রোটেকশন ফ্রম টাইডাল ওয়েভস এন্ড সাইক্লোনস, বলা হচ্ছে কি যে ন্যাচারাল যে প্রোটেকশন, ন্যাচারাল যে শিল্ড, যেটা একটু আগে পড়েছি, হ্যাঁ, প্রোটেকশন, প্রাকৃতিক যে সুরক্ষা, এটা কোত্থেকে সুরক্ষা দেয়, টাইডাল ওয়েভস বা সমুদ্রের ঢেউ থেকে, হ্যাঁ, সমুদ্রের যে তরঙ্গ বা ঢেউ থেকে, এন্ড সাইক্লোন ঘূর্ণিঝড় থেকে, ইজ বিং ডিগ্রেডেড, এটা কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। দেখো ডিগ্রেডেশন, এটার ভাব ফর্ম হলো ডিগ্রেড, এটা ডিগ্রেড হচ্ছে, এটা অবক্ষয় হচ্ছে বা ক্ষয় হচ্ছে at alarming rates, alarming rates এর আমরা বাংলা বলবো আশঙ্কাজনক হারে, কি বলবো, আশঙ্কাজনক হারে, alarming rate আমরা বাংলা বলবো আশঙ্কাজনক হারে। তাহলে এই যে দেখো তো, এই যে যেহেতু মানুষের উন্নতি যতই সমৃদ্ধি লাভ করতেছে এবং বৈশ্বিক যে তাপমাত্রা, এটা কি হচ্ছে, দিনকে দিন বাড়তে আছে, এর ফলে কি হচ্ছে, ন্যাচারাল প্রোটেকশন যে প্রাকৃতিক সুরক্ষা, থেকে সুরক্ষা দেয়, এটা টাইডাল ওয়েভস থেকে বা সমুদ্রের ঢেউ থেকে, এন্ড সাইক্লোন ঘূর্ণিঝড় থেকে, এটা ইজ বিং ডিগ্রেডেড, এটা কি হচ্ছে, ক্ষয় হচ্ছে at an alarming rates, আশঙ্কাজনক হারে। These will inevitably lead, inevitable ওয়ার্ডটা লিখতে হবে, এটা inevitably না লিখে তোমরা লিখবে inevitable। ইনএভিটেবলটা কিভাবে লিখতে হবে আমি একটু দেখাই দিচ্ছি আবার। inevitable, inevitable তোমরা লিখবে এইভাবে, হ্যাঁ, এলওয়াইটা লিখিও না, কেন এলওয়াইটা এমনি পারবা পরবর্তীতে দেখলে। সো ইনএভিটেবল এর আমরা বাংলা বলবো অনিবার্য, যেটা ঘটবে, হ্যাঁ। সো ইনএভিটেবলি মানে অনিবার্য ভাবে বলবো, তাহলে ইনএভিটেবলি মানে কি বলবো, অনিবার্য ভাবে। তাহলে দিস উইল, এই যে এইভাবে যে অ্যালার্মিং রেটে বা আশঙ্কাজনক হারে যে সুন্দরবন যে হারিয়ে যাচ্ছে, এটা বলা হচ্ছে কি অনিবার্যভাবেই লিড টু স্পিসিস লস, এর ফলে কি হবে, আমাদের যে প্রজাতি রয়েছে সুন্দরবনের, বিভিন্ন পশু পাখির প্রজাতি রয়েছে, এগুলো কি হবে, এগুলা হারিয়ে যাবে, এগুলো লস হবে, এগুলা হারাবে। ইন দিস রিচলি বায়োডাইভার্স পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বলা হচ্ছে এই যে সমৃদ্ধ, রিচলি বলবো সমৃদ্ধ, বায়োডাইভার্স এর অর্থ আমরা আগে একদিন দেখেছিলাম, মনে আছে আশা করি। বায়োডাইভার্স, বায়োডাইভার্স আমরা বলবো জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, যে বৈচিত্র্যময় বলে আরো বেটার দেখাবে, যে বৈচিত্র্যময় বলি আমরা, হ্যাঁ। বলা হচ্ছে এই যে সমৃদ্ধ জীব বৈচিত্র্যময় যে অংশটা পৃথিবীর, এই অংশে কি হবে, বিভিন্ন পশু পাখির প্রজাতিগুলো হারিয়ে যাবে। ইফ নাথিং ইজ ডান টু স্টপ ইট, যদি কিছুই করা না হয় এটাকে বন্ধ করার জন্য, মানে এটাকে বন্ধ করার জন্য যদি কিছুই না করা হয়, তাহলে একসময় দেখা যাবে কি অনিবার্যভাবেই
পশু পাখির প্রজাতিগুলো হারিয়ে যাবে এই সমৃদ্ধ জীববৈচিত্র্যময় অংশ থেকে পৃথিবীর। The Sundarbans is a critical tiger habitat. সুন্দরবন হলো একটা ক্রিটিক্যাল বা সংকটময় বলবো আমরা, ক্রিটিক্যালের বাংলা বলবো সংকটময়। সংকটময় বলছে সুন্দরবন হলো একটা সংকটময় বাঘের আবাসস্থল। হ্যাবিটেটের আমরা বাংলা জানি আবাসস্থল। ওয়ান অফ অনলি এ হ্যান্ডফুল অফ রিমেনিং ফরেস্ট বলা হচ্ছে, দেখো তো এটা অন্যতম, ওয়ান অফ যখন বলবো অন্যতম, হ্যান্ডফুল ওয়ার্ডটা দেখতে পাচ্ছি আমরা, হ্যান্ডফুলের বাংলা বলবো মুষ্টিমেয়। মুষ্টিমেয় তোমরা ওয়ার্ডটা শুনেছো আশা করি আগে, মুষ্টিমেয়। আর মুঠির মধ্যে যেটাকে নিয়ে ফেলা যায় সেটাই হলো মুষ্টিমেয়। মুষ্টিমেয় বলছে কি হ্যান্ডফুল, বলা হচ্ছে কি এটা এটা হলো একটা সংকটময় বাঘের আবাসস্থল, যেটা হলো পৃথিবীর অন্যতম বলা যায় কি মুষ্টিমেয় একটা রিমেনিং ফরেস্ট, যেটা এখনো পর্যন্ত আছে। এটা একটা বন, বিগ এনাফ, যেটা যথেষ্ট বড়, টু হোল্ড, যেখানে কি করা যায়, হোল্ড করা যায় বা রাখা যায় সেভারাল হান্ড্রেড টাইগার্স, কয়েক শত বাঘকে কি করা যায়, হোল্ড বা এখানে রাখা যায়, বাসস্থল রাখা যায়। টু লুজ দ্য সুন্দরবন, সুন্দরবনকে যদি আমরা হারাই বলা হচ্ছে উড বি টু মুভ a step closer, আরো এক ধাপ এগিয়ে যাব, আরো এক ধাপ এগিয়ে যাব টু দ্য এক্সটিংশন অফ দিস ম্যাজেস্টিক অ্যানিমালস। এক্সটিংশন তো আমরা জানি অনেকে আশা করি, এক্সটিংশন আমরা বাংলা বলবো বিলুপ্তি। এক্সটিংশনের বাংলা কি বলবো, বিলুপ্তি বলবো। আমরা সবাই লিখে ফেলি বিলুপ্তি, বিলুপ্তি। তাহলে কি হবে, আমরা যদি সুন্দরবনকে হারাই, লেখক বলতেছে আমরা আরো এক স্টেপ আগায় যাব। কিসে আগায় যাব, এই যে মেজেস্টিক বা রয়্যাল বা রাজকীয় এই পশুটাকে বিলুপ্তির ক্ষেত্রে বা এটাকে চিরতরে হারিয়ে ফেলার ক্ষেত্রে, ঠিক আছে, এটা আমরা বাংলা বলবো রাজকীয়। মেজেস্টিকের বাংলা কি বলি, রাজকীয়। তোমরা আরেকটা ইংরেজি অবশ্য অনেকে জানো, যেটাকে রয়্যাল বলি আমরা, তাই না? রয়্যালের একটা সিনোনিমাস ওয়ার্ড হলো কি, মেজেস্টিক। এই যে এই রাজকীয় পশুটাকে হারাতে আরো এক ধাপ এগিয়ে যাব। স্যাড জেএসএল টাইগার এক্সপার্ট সারা ক্রিস্টি, এটা কে বলেছে, জেএসএল, ওই যে প্রতিষ্ঠান জিওলজিক্যাল, যে আমরা বলি সোসাইটি অফ লন্ডন, এখানকার যিনি বাঘের যে বিশেষজ্ঞ সারা ক্রিস্টি, উনি কথাটা বলেছে, যদি সুন্দরবনকে যদি আমরা হারাই তাহলে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব এই রাজকীয় পশুটাকে বিলুপ্তির ক্ষেত্রে। ক্লিয়ার? আশা করি তোমাদের ওয়ার্ড গুলো সবাই লিখে রাখবা, এটা তোমাদের জন্য আমার সবসময় নির্দেশনা। এখান থেকে তোমাদের ফ্লো চার্ট আসবে, ফ্লো চার্টের অংশটা একটু দেখে রাখো, প্রত্যেকে দেয় সাধারণত স্যাররা। এটা যেহেতু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, তোমরা এই অংশটা চাইলে স্ক্রিনশট রেখে অথবা বইয়ে আন্ডারলাইন করে এটা পাশে এইভাবে লিখে রাখতে পারো যে দিস মে কাম এজ এ ফ্লো চার্ট। ফ্লো চার্টে কিভাবে দেয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, আমরা যখন আরো কোয়েশ্চেন আনসারিং এর দিকে যাব, পড়তে যাব, এগুলা দেখবো কিভাবে এটা ফ্লোচার্ট আকারে দেয়। ঠিক আছে? আর তোমাদের হোমওয়ার্ক থাকবে, ম্যাচিং গুলা, এখানে ম্যাচিং করবা, ম্যাচিং করে একদম ফুল লিখে গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে? সবাই এই কাজটা করতে হবে। তাহলে আমি রেকর্ডটা এখানেই রাখলাম।